নমস্কার বন্ধুরা, আমি অনুরাধা। এই সপ্তাহে মনের মধ্যে বাংলার ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। আর আমরা সদানন্দের ক্ষুদে জগৎ গল্পটা আলোচনা করছিলাম, তোমাদের বলেইছিলাম যে এই সপ্তাহেই শেষ হয়ে যাবে গল্পটা। আর সত্যিই আমি আজকে শেষ ভাগটা নিয়ে এসেছি। হতে পারে এই ভিডিওটা একটু লম্বা হবে, তার জন্য আগে থেকে ক্ষমা চাইছি। কিন্তু এই সপ্তাহের ভিডিওটার আরেকটা খুব স্পেশাল ব্যাপার আছে। আমার ইচ্ছা আছে এই ভিডিওটা 9ই সেপ্টেম্বর রিলিজ করার। 9ই সেপ্টেম্বর দিনটা খুব স্পেশাল আমার কাছে, কারণ 1 বছর আগে মানে 9ই সেপ্টেম্বর 2021 আমি যাত্রা শুরু করেছিলাম তোমাদের সাথে। মনের মধ্যে বাংলার যাত্রা শুরু হয়েছিল বাংলাকে, বাঙালিরা যারা কলকাতার বাইরে আছে বা বাংলার বাইরে আছে তাদের মধ্যে আরও বেশি করে ছড়িয়ে দেওয়ার, অবাঙালিদের কাছেও। সেই জন্য পরবর্তীকালে আমি ইংলিশ ভার্সনটাও শুরু করেছি। ধীরে ধীরে মোটামুটিভাবে এডিটিং শিখেছি। অনেক শেখা বাকি আছে, কিন্তু তবুও আমরা একসাথে পথ চলতে পেরেছি। তোমরা আমার সাথে আছো। আর এই যাত্রাটা যে কতটা ফুলফিলিং এবং কতটা আমাকে বদলে দিয়েছে সেটা আমি সত্যি ভাষায় প্রকাশ করতে পারবো না। আজকের ভিডিওটা একটু লম্বা হবে, কারণ এক তো এটা শেষ ভাগ, আর এই কথাগুলো বলাও আমার মনে হয় তোমাদের কাছে খুব জরুরি। কারণ সত্যি একটা বছর পূর্ণ করা আমি কোনোদিনও ভাবিনি করতে পারবো, বাংলাকে নিয়ে তোমাদের সাথে চলতে পারবো। এটা যে কোথায় কিভাবে শুরু করেছিলাম এবং সেখান থেকে মনের কতটা কাছের হয়ে গেছে, কতটা জীবন মানে জরুরি হয়ে গেছে আমার জীবন ধারণের জন্য, সেটা ধীরে ধীরে অনুভব করেছি। এবং সত্যিই এখন ভাবতে পারি না মনের মধ্যে বাংলার ভিডিওগুলো ছাড়া তোমাদের কাছে আসবো না এই ভিডিওগুলো নিয়ে, বা নতুন কোনো গল্প নিয়ে, বাংলা সাহিত্যের নতুন কোনো রস নিয়ে তোমাদের কাছে আসবো না, এটা কখনো কল্পনাও করতে পারি না। নানাভাবে চেষ্টা করে যাচ্ছি, আর তোমরাও আমার সাথে থেকো। আজকের পর্ব আমরা সদানন্দের ক্ষুদে জগতের শেষ অংশটা শুরু করছি। তার আগে যা করি একটুখানি পুরনো কথা বলে নিই। সদানন্দের 13 বছরের একটি ছেলে, যে ওই বয়সী অন্য বাচ্চাদের থেকে ভীষণ আলাদা। সে আশেপাশে প্রকৃতিকে খুব ভালোভাবে নজর করতে, বুঝতে, চিনতে, শিখতে চেষ্টা করে। আশেপাশে যা ছোটোখাটো জন্তু জানোয়ার, যেমন ফড়িং, কাঠবিড়ালি, কাক, এদের খুব নজর করে। এদের নানা রকম অঙ্গভঙ্গি বা ব্যবহার ওকে খুব আনন্দ দেয়, সেগুলো দেখে ও খুব মজা পায়। আর ওর সবচেয়ে প্রিয় হচ্ছে পিঁপড়ে। পিঁপড়েদের দেখতে এবং পিঁপড়েদের জীবনযাত্রা বুঝতে ওর ভীষণ আনন্দ বোধ হয়। ও দেখেছে নানাভাবে যে পিঁপড়েদের কাজকর্ম ভীষণভাবেই মানুষের মতো। আর ও চেষ্টাও করে ভীষণভাবে পিঁপড়েদের বন্ধু হওয়ার। কখনো ওদের জন্য খাবার রেখে যায়, কখনো ওদের ডুবে যাওয়া থেকে বাঁচায়। যারা দুষ্টু ছেলে তারা পিঁপড়েদের ক্ষতি করলে ও তাদের শাস্তি দেয়, যেটা ওর পক্ষে খুব অদ্ভুত ব্যাপার। কারণ ও ভীষণই নিরীহ শান্তশিষ্ট একটি ছেলে, কিন্তু পিঁপড়েদের কোনো ক্ষতিও সহ্য করতে পারে না। বাড়িতে যদি কেউ পিঁপড়ে মারে তখন ও অন্যরকমভাবে ঝামেলা একটা পাকায় যাতে সেই পিঁপড়ে মারাটা বন্ধ হয়। এইভাবেই ও পিঁপড়েদের কাছে আসার চেষ্টা করে। ও দেখেছে শারীরিক একটা তফাৎ মানুষ আর পিঁপড়ের মধ্যে অবশ্যই আছে, কিন্তু ওদের ব্যবহার, ওদের চালচলন, ওদের কাজকর্ম করার পদ্ধতি সবকিছু মিলিয়ে ওর মনে হয়েছে যে ভীষণভাবেই সমান মানুষ এবং পিঁপড়েরা। তো ওর পিঁপড়েদের বন্ধুত্ব, ওর আর পিঁপড়ের বন্ধুত্ব নিয়ে এই গল্পটা। আমরা শেষে দেখেছি যে সদানন্দ অসুস্থ বলে হসপিটালে ভর্তি হয়েছে, কিন্তু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন একটা হসপিটালে পিঁপড়েদের আসার কোনো উপায় নেই দেখে ও ভীষণ বিরক্ত হয়েছিল। রেগে মেগে একটা ওষুধের শিশি ভেঙে দিয়েছিল, যাতে সেই ডাক্তারবাবু, যার ফলে সেই হসপিটালের ডাক্তারবাবু মোটেও খুশি হননি। এবং সেই ডাক্তারবাবুর বেশ গোফ এবং চশমা দেখে ওর মনে হয় যে এই ডাক্তারবাবু খুব একটা ভালো মানুষ না বা হাসি মজার মানুষ নয়। হ্যাঁ, তারপর আমরা দেখেছি যে 2 দিন এরমভাবে কাটার পরে 3 নম্বর দিনে ও যখন হাসপাতালের ঘরের জানলার বাইরে যে আম গাছ, তার ডালটাকে একটু টেনে ধরতে গেছিলো দেখতে যে ওর মধ্যে পিঁপড়ে আছে কিনা, তখন সে ধরা পড়ে যায় এবং ওকে একটা ঘুমের ওষুধের ইঞ্জেকশন দিয়ে ওকে ঘুম পাড়ানো হয়। এবং ঘুমিয়ে পড়ার একটু আগেই ও দেখে যে 2জন কাঠ পিঁপড়ে তারা এসছে ওর সঙ্গে দেখা করতে। তারা এসে বলছে আমরা আপনার সেবায় হাজির হুজুর। আর তাদের নামও জানতে পারে, লালচাঁদ পাড়ে আর লাল বাহাদুর সিং। এবং এরা 2জন ওকে একটা খুব সুন্দর গান শুনিয়ে ঘুম পাড়িয়ে দেয়। এর আগেও ওর বহুবার মনে হয়েছে যে পিঁপড়েরা ওকে বন্ধু মনে করে, ওর কাছে এসে হাত জোর করে, মানে সামনের পা দুটোর উপরে হাত জোর করে নমস্কার বলে, অথবা ওদের কোনো দুঃখ হলে ওর কাছে এসে কান্নাকাটি করে যে সদানন্দ যেন বাঁচায়। তো এইভাবে ওর মনে হলো যে লাল বাহাদুর সিং আর লালচাঁদ পাড়ে ওর বন্ধু হিসেবে ওর সঙ্গে দেখা করতে এসে, তাই ও খুব খুশি হয়।
3 নম্বর দিনটা আর কি শুয়ে পড়লো। আর চতুর্থ দিনে কি হলো সেই নিয়েই গল্পটার শেষটা, এবং সেটাই আমরা এখন পড়বো। শুরু করছি। এবার তাড়াতাড়ি কালকের ঘটনাটা বলে নিই, কারণ ঘড়িতে ঢং ঢং করে 5টা বাজলো। ডাক্তারবাবুর আসার সময় হয়ে গেছে। কাল হয়েছে কি, বিকেলের দিকে শুয়ে শুয়ে লাল বাহাদুর আর লাল চাঁদের কুস্তি দেখছি। আমি বিছানায় আর ওরা টেবিলে। দুপুরবেলা আমার ঘুমাবার কথা, কিন্তু কাল ওষুধ খেয়ে আর ইঞ্জেকশন নিয়েও ঘুম আসেনি, কিংবা এও বলতে পারি যে ঘুম আমি ইচ্ছে করে আনিনি। দুপুরবেলা ঘুমোলে আর আমার পিঁপড়ে বন্ধুদের সঙ্গে খেলা করব কখন? কুস্তি খুব জোর চলছিল, কে যে জিতবে তা বোঝা যাচ্ছিল না। এমন সময় হঠাৎ খটখট করে জুতোর আওয়াজ পেলাম। এই রে, ডাক্তারবাবু আসছেন। আমি বন্ধুদের দিকে ইশারা করতেই লাল বাহাদুর চট করে টেবিলের নিচে চলে গেল। কিন্তু লাল চাঁদ বেচারা কুস্তি করতে করতে চিত হয়ে পড়ে হাত পা ছুটছিল, তাই সে অত তাড়াতাড়ি পালাতে পারল না, আর তার জন্য একটা বিশ্রী কাণ্ড হয়ে গেল। তো কি হলো, ও 5ম দিনে এই ঘটনাটা বলছে। এমন সময় বলছে যখন নাকি ডাক্তারবাবুর বিকেলের ভিজিটে আসার সময় হয়ে গেছে, তার আগেও গতকালের বা 4র্থ দিনের ঘটনাটা বলছে। বিকেলবেলা ও শুয়ে আছে বিছানায়, ওর পাশে ওষুধের যে টেবিলটা, সেখানে লাল বাহাদুর আর লাল চাঁদ ওরা কুস্তি করছে। সেটাই করে সদানন্দকে আনন্দ দেওয়ার চেষ্টা করছে, আর সদানন্দও খুব মজা করে ওই কুস্তি বা ওদের মারপিটটা দেখছে। সদানন্দকে দুপুরবেলা ওষুধের খাবার পরে হয়তো ওষুধ দেওয়া হয়েছিল, ঘুমানোর ওষুধ, ঘুমানোর ইঞ্জেকশন, কিন্তু ওর ঘুম আসেওনি, বা ও চেষ্টা করে ঘুমটাকে ঠেকিয়ে রেখেছে। কারণ ও ওই দুপুরবেলায় যখন আশেপাশে কেউ আসে না, বা ডাক্তারও আসে না বা কোনো ভিজিটারও আসে না, সেইটাই ওর বন্ধুদের সঙ্গে, নতুন পিঁপড়ে বন্ধুদের সঙ্গে খেলে সময় কাটাতে পারবে, সেই জন্য ও ঘুমটাকে কাটিয়ে বা এড়িয়ে থাকার চেষ্টা করছে। তো এরকম খেলা দেখছে হঠাৎ করে, এবং খুব ভালো খেলা হচ্ছে, কুস্তিটা খুব মানে জোরদার চলছে ওই দুই কাঠপিঁপড়ের মধ্যে। বোঝা যাচ্ছে না কে জিতবে। হঠাৎ করে ও জুতোর হিলের খটখট আওয়াজ শুনতে পেলো ওর ঘরের কাছে। ও বুঝতে পারলো ডাক্তারবাবু ওকে দেখতে বিকেলের যে রাউন্ডে আসে চলে এসছে। তখনও তাড়াতাড়ি বন্ধুদের ইশারা করলো যাতে ওরা লুকিয়ে পড়ে। ওটা ও আগেও বলেছিল যে বন্ধুদের যে বাইরের লোক আসলেই যেন ওরা লুকিয়ে পড়ে, তাই ওদের অলরেডি বলা ছিল। তাই এবারও যখন ও ইশারা করলো, সঙ্গে সঙ্গে লাল বাহাদুর চট করে টেবিলের নিচে লুকিয়ে পড়লো। ইশারা করা মানে হিন্ট দেওয়া। হ্যাঁ, তো লাল বাহাদুর লুকিয়ে পড়লেও লাল চাঁদ পারলো না, কারণ লাল চাঁদ তো ওই রাউন্ডের জন্য কুস্তিতে তখন হেরে গেছিলো। সে উল্টে পড়েছিল, হাত পা ছুটছিল উল্টে পড়ে। সেই জন্য ও যে সোজা হয়ে তাড়াতাড়ি পালিয়ে যাবে জায়গাটা থেকে, সেটা সম্ভব হলো না। তার ফলে একটা বাজে ঘটনা ঘটলো। কি ঘটলো দেখি। ডাক্তারবাবু এসে টেবিলের ওপর লাল চাঁদকে দেখে ইংরেজিতে কি একটা রাগী কথা বলেই হাত দিয়ে এক ঝাপটা দিয়ে ওকে টেবিল থেকে মাটিতে ফেলে দিলেন। লাল চাঁদ যে ভীষণ জখম হলো সে আমি ওর চিৎকার শুনেই বুঝতে পারলাম, কিন্তু আমি আর কি করব। ডাক্তারবাবু ততক্ষণে নাড়ি দেখবেন বলে আমার হাত ধরে নিয়েছেন। একবার হাত ঠেলে উঠতে চেষ্টা করলাম, কিন্তু তাই দেখে আবার নার্স অন্য দিক থেকে এসে আমায় চেপে ধরলো। তো ডাক্তারবাবু এলো, এসে লাল চাঁদকে দেখতে পেলো, এসেই কিছু একটা ইংলিশে ভীষণ রেগে গিয়ে কিছু একটা বললো। হয়তো বলতে চাইলো যে এত নোংরা কী করে হয়, বা এত পিঁপড়ে এই ঘরে, পরিষ্কার হাসপাতালে কী করে আসে, এটা মোটেও ভালো নয় বলে এক হাতের এক ধাক্কা দিয়ে ওকে টেবিল থেকে মাটিতে ফেলে দিল। আর তখন লাল চাঁদ চিৎকার করে উঠলো। সেই চিৎকারটা যেন সদানন্দ শুনতেও পেলো। ও বুঝতে পারলো লাল চাঁদের ভীষণ লেগেছে। অলরেডি ও কুস্তিতে হেরে তখন ছিল, তারপর আরও জোরে অত ওপর থেকে টেবিল থেকে মাটিতে পড়া মানে যথেষ্ট জোরে লেগেছে পিঁপড়ের, এবং সে চিৎকার করে উঠলো। কিন্তু সদানন্দ কিছু করতে পারলো না, কারণ সদানন্দের হাতটা ততক্ষণে ডাক্তারবাবু এরকম তো আমাদের কবজি দেখে তো বা রিস্ট দেখে তো নাড়ি দেখেন বা পালস দেখেন, দেখতে শুরু করে দিয়েছে। তাও সদানন্দ চেষ্টা করলো যদি একবার ঠেলে ঠেলে উঠে বসা যায় আর কিছু করতে পারে, কিন্তু নার্স তখন বিছানার অন্য দিক দিকে এসে ওকে বিছানায় চেপে ধরলো, কারণ ডাক্তারবাবু চেকিং করছেন এবং ওর বিছানায় থাকাটাই জরুরি। তো কিছু করতে পারলো না। কি আর হবে, ও খুব বিরক্ত হয়ে গেল, কিছু করার নেই। কিন্তু তারপরে কি হলো, ও কিরকম বিরক্ত হয়েই থাকলো সদানন্দ দেখি শেষটা। পরীক্ষা শেষ হলে ডাক্তারবাবু রোজকার মতো আজও গোমরা মুখ করে গোফের পাশটা চুলকোতে চুলকোতে দরজার দিকে ফিরেছেন। এমন সময় হঠাৎ কী কারণে যেন তিরিং করে লাফিয়ে উঠে মুখ দিয়ে 3-4 রকম বাংলা ইংরেজি মেশানো বিশ্রী শব্দ করলেন, ইহ উহ আউচ। নাড়ি দেখার পরেও তো ডাক্তারবাবুর আরও কিছু চেক করার আছে সদানন্দকে, সেগুলো সব উনি চেক করলেন। তারপরে উনি খুব মানে গম্ভীর মুখ করে, বা গোমরা কথাটার মানে হচ্ছে আপসেট বা স্যাড, একটা দুঃখিত মুখ আর কি। তো ডাক্তারবাবুকে দেখে এমনিও সদানন্দের আগেই ভালো লাগে, ওর মনে হচ্ছে খুব একটা হাসি খুশি বা ভালো মানুষ ডাক্তার নন। তো প্রতিদিনের মতোই গোমরা মুখ করে উনি ঘুরে দরজার দিকে এগোচ্ছেন। এবং এই সময় আরও একটা উনি কি কাজ করেন, ওনার গোফের কাজটা একটু এরম করে চুলকাচ্ছেন। হঠাৎ কি হলো, উনি কোনো কারণে ভীষণ করে তিরিং মানে একটা মানে বেশ বড় একটা উঁচু লাফ আর কি। হ্যাঁ, লাফিয়ে উঠে মুখ দিয়ে 3-4 রকম বাংলা ইংরেজি মেশানো শব্দ করলেন, যেটা খুব একটা আনন্দের শব্দ নয়। ইহ উহ আউচ মানে কিছু একটা অসুবিধা হচ্ছে, কিছু একটা গন্ডগোল হয়েছে। কি গন্ডগোল হলো তারপর সে এক কাণ্ড।
স্টেথোস্কোপ ছিটকে গেল, চশমা পরে ভেঙে গেল, কোট খুলতে গিয়ে বোতাম ছিঁড়ল, টাই খুলতে গিয়ে গলায় ফাঁস লেগে বিষম লাগলো, শেষকালে শার্ট খোলায় গেঞ্জির ফুটো অব্দি বেরিয়ে পড়লো, তবু ডাক্তারবাবুর লাফানি আর চেঁচানি থামলো না। আমি অবাক। সদানন্দ অবাক হয়ে কি দেখলো? দেখলো এক ভয়ঙ্কর কাণ্ড। কি না, ডাক্তারবাবু লাফাচ্ছে, চেঁচাচ্ছে, সঙ্গে সঙ্গে তার লাফানি চেঁচানির ফলস্বরূপ কি হলো, তার গলায় স্টেথোস্কোপ ছিল সেটা ছিটকে কোথাও পড়ে গেল। লাফানি চেঁচানোর ফলে ওনার চোখে চশমা ছিল সেটা মাটিতে পড়লো আচমকা এবং পড়ে ভেঙে গেল। উনি গায়ের জামা খোলার চেষ্টা করতে লাগলেন, তো প্রথমে শার্টের উপরে কোট পরছেন, সেই কোট খুলতে গিয়ে কোটের বোতাম ছিঁড়ে গেল, এখানে টাই পরা আছে, শার্ট তার উপরে টাই, তারপরে করতে সেই টাই খুলতে গিয়ে ভুল করে এমন টান লাগালেন যে ওনার মানে টাইতে তো ফাঁস লেগে গেল, একটা গিট লেগে গেল, প্লাস ওনার গলায় মানে বিষম লেগে গেল আর কি। হ্যাঁ, এবং অবশেষে শার্ট যখন খুললেন তখন ওনার ফুটোওয়ালা গেঞ্জিও সবাই দেখে ফেললো, কিন্তু তবুও উনি লাফিয়েই যাচ্ছেন, চেঁচিয়ে যাচ্ছেন, কিছু বোঝাই যাচ্ছে না কেন, কি ব্যাপার। অবশেষে নার্সের থেকে সদানন্দ জানতে পারলো। দেখি শেষটুকু পড়ে নিই এবারে গল্পের। নার্স বলল, কি হয়েছে স্যার? ডাক্তার লাফাতে লাফাতে বললেন, অ্যান্ট, রেড অ্যান্ট, আস্তিন বে, হু বাবা, আমি কি আর বুঝতে পারিনি, এখন বোঝো ঠেলা। আস্তিন বে উঠছে লাল বাহাদুর সিং বন্ধুর হয়ে প্রতিশোধ নিতে। তখন যদি এরা আমায় দেখতো তাহলে আর বলতো না যে সদানন্দ হাসতে জানে না। তো এইখানে গল্পটা শেষ হচ্ছে। দেখি কি হলো। নার্স জিজ্ঞেস করলো, কি হয়েছে আপনি এরকম ডাক্তারবাবুকে, আপনি লাফাচ্ছেন কেন স্যার? তখন বললো, অ্যান্ট, রেড অ্যান্ট, মানে পিঁপড়ে, গায়ের মধ্যে পিঁপড়ে উঠেছে, অবশেষে সেটা বোঝা গেল, এবং সেটা যেখানে সেখানে কামড়াচ্ছে, কিন্তু উনি কিছুতেই বার করতে পারছেন না। এক গাদা জামা কাপড় পরেছেন, আর সে পিঁপড়ে কোথায় কোন দিকে যাচ্ছে হঠাৎ করে উনি কি করে বুঝবেন? হ্যাঁ, কিছুতেই বার করতে পারছেন না। আর বলছেন আস্তিন বে, আস্তিন হচ্ছে গায়ে যে জামা পরে, জামার যে হাতা, সেই জামার হাতার এই জায়গাটা আর কি, সেখান মানে এখান থেকে উঠে বে উঠেছে, উঠে জামার ভেতরে ঢুকে ওকে একদম গায়ে কামড়াচ্ছে। আর তখন সদানন্দ বুঝতে পারলো যে এটা হচ্ছে লাল বাহাদুর সিংয়ের কাণ্ড। হ্যাঁ, এবার সব ডাক্তারবাবু মজা বুঝবে, কারণ লালচাঁদ পাড়েকে উনি টেবিল থেকে ফেলে দিয়েছেন, ব্যথা দিয়েছেন, জখম করেছেন। হ্যাঁ, তখন লাল বাহাদুর সিং এসছে বন্ধুর হয়ে প্রতিশোধ নিতে। লালচাঁদ পাড়ের বন্ধু তো, সেই জন্য বন্ধুত্বের আরেকটা নিদর্শন এখানে এই দিয়ে আর কি গল্পটা শেষ হচ্ছে। এই দেখে এবং বুঝতে পেরে সদানন্দের প্রচণ্ড হাসি পেয়েছে। তাই শেষ লাইনে ও বলছে যে ওর বন্ধুরা যেমন গল্পের শুরুতে আমরা দেখেছিলাম বলতো যে সদানন্দ, সদা মানে সবসময়, আনন্দ মানে হাসি, তো সেই সদানন্দ নামের লোক সেখানে সবসময় হাসে না, তাই জন্য ওকে খ্যাপাতো। কিন্তু তখনও বললো এই গল্পের শেষে যে এখন যদি ওর বন্ধুরা দেখতো তাহলে জানতো যে সদানন্দ হাসতে জানে এবং খুব ভালোভাবে জানে। মানে বোঝা যাচ্ছিল যে ডাক্তারবাবুর অবস্থা থেকে সদানন্দ মানে হেসে ফাটিয়ে আর কি দিচ্ছে, মানে প্রচণ্ড ওর হাসি পেয়েছে। তো এইখানে আমরা বাংলাটা শেষ করছি, এবার ইংলিশটা শুরু করবো। হ্যালো অল, টুডে we are here with the last video on Shodanonder Khude Jogot, the story which we have been discussing since the last 10 weeks. I have planned to release this video on 9th September because this is where our journey started. On September 9th, 2021, I had posted the first video on this channel to start our journey to know and cherish the Bengali language together as friends. We have stood strong throughout this year, and what better way to mark this occasion than with the concluding part of this wonderful tale of friendship. I know this video could be slightly longer and I want to apologize for that right at the start, but today is special. This video is special. Before we start, let us recap. Shodananda, if you remember, is a 13-year-old boy, highly sensitive and imaginative, and very different from boys of his age. Instead of playing around, running, hitting others, or doing various mischiefs, he finds joy in knowing nature and observing the various animals around us, like crows, grasshoppers, squirrels. Understanding their lifestyles are a source of his amusement. His most favorite animals are, however, ants, whom he considers equally intelligent as humans, despite the obvious physical differences. He has come to this conclusion by observing their lifestyle, like how they can carry heavy load and how they build huge dirt mounds as their homes with several interconnected chambers. So he tries to befriend them by saving them from drowning sometimes giving them food like sugar and sweetmeats, sometimes punishing naughty boys who harm ants, which is very unlike him because Shodananda is a very calm and very good boy, never into fights and all. And he even sometimes adopts various tactics or like throws tantrums so that his family members can stop killing ants and divert their attention towards him, and thereby the ant killings are stopped for that time. He comes to believe that ants too consider him as their friends by visiting him often, greeting him with folded front limbs and appealing to him for help if they need it.
In the last two videos, we found that Shodanonder had to be admitted to the hospital for treatment, where he was upset since the excessively clean hospital room had no chance of any ants' presence, and also he didn't like the visiting doctor much, who had a mustache and wore glasses, and wasn't very happy when Shodanonder broke a bottle of medicine out of his frustration for missing his ant friends. When he tried to fetch the branch of a mango tree growing outside the window of his room so that he could see if he gets to see any of his ant friends which might be there on the branch, he was caught by the nurse and got injected with a medicine for sleeping. As he was almost about to fall asleep, he found two visitor red ants, the variety usually found on trees, who came and greeted him with a salute and said that they are soldiers who are ready to serve Shodanonder. Their names were Lal Bahadur Singh and Lal Chand Pare, which they shared with Shodanonder on questioning, and then they sang a beautiful song which helped Shodanonder to go to sleep. We'll start from here today. One line, two paragraphs, one line, one paragraph. এবার তাড়াতাড়ি কালকের ঘটনাটা বলে নিই, কারণ ঘড়িতে ঢং ঢং করে 5টা বাজলো, ডাক্তারবাবু আসার সময় হয়ে গেছে। কাল হয়েছে কি, বিকেলের দিকে শুয়ে শুয়ে লাল বাহাদুর আর লাল চাঁদের কুস্তি দেখছি আমি বিছানায় আর ওরা টেবিলে। দুপুরবেলা আমার ঘুমোবার কথা, কিন্তু কাল ওষুধ খেয়ে আর ইঞ্জেকশন নিয়েও ঘুম আসেনি। কিংবা এও বলতে পারি যে ঘুম আমি ইচ্ছে করেই আনিনি। দুপুরবেলা ঘুমোলে আর আমার পিঁপড়ে বন্ধুদের সঙ্গে খেলা করব কখন? কুস্তি খুব জোর চলছিল, কে যে জিতবে তা বোঝা যাচ্ছিল না। এমন সময় হঠাৎ খটখট করে জুতোর আওয়াজ পেলাম। এই রে, ডাক্তারবাবু আসছেন। আমি বন্ধুদের দিকে ইশারা করতেই লাল বাহাদুর চট করে টেবিলের নিচে চলে গেল, কিন্তু লাল চাঁদ বেচারা কুস্তি করতে করতে চিত হয়ে হাত পা ছুটছিল, তাই সে অত তাড়াতাড়ি পালাতে পারলো না, আর তার জন্য একটা বিশ্রী কাণ্ড হয়ে গেল। Shodanonder attempts to quickly recount the story of the fourth day, because it was almost 5 p.m. on the fifth day, and that was the time around which the doctor came to visit Shodanonder. On the day before, that is the fourth day, in the afternoon, Shodanonder was watching from his bed a wrestling match on the table of medicines between Lal Bahadur and Nanchad. He was supposed to sleep in the afternoon, but even though he got the medicine and injection which was supposed to induce sleep, he wasn't able to fall asleep. Shodanonder adds here that maybe he himself resisted the sleep, since falling asleep would mean missing some playing with his ant friends. The wrestling match was in full swing and nobody knew who would win, but suddenly the noise of heels of shoes made him aware that the doctor was on his way to visit Shodanonder. He immediately hinted his friends to hide, and Lal Bahadur instantly did hide himself beneath the table. But Lal Chand was tired from the wrestling match and was stretching his limbs in an upturned position, attempting to turn the right way. If he did not turn the right way, he would not be able to move away, but he could not do that on time. He couldn't escape, and that led to a nasty incident. Let's see what. One line, one paragraph. ডাক্তারবাবু এসে টেবিলের ওপর লালচাঁদকে দেখে ইংরেজিতে কি একটা রাগী কথা বলেই হাত দিয়ে এক ঝাপটা দিয়ে ওকে টেবিল থেকে মাটিতে ফেলে দিলেন। লালচাঁদ যে ভীষণ জখম হলো সে আমি ওর চিৎকার শুনেই বুঝতে পারলাম, কিন্তু আমি আর কি করব? ডাক্তারবাবু ততক্ষণে নাড়ি দেখবেন বলে আমার হাত ধরে নিয়েছেন। একবার হাত ঠেলে উঠতে চেষ্টা করলাম, কিন্তু তাই দেখে আবার নার্স অন্য দিক থেকে এসে আমায় চেপে ধরলো। So the doctor, on seeing the ant, which is Lal Chand, expressed something angrily in English and shooed him away from with his hands from the table to the ground. Shodanonder understood from Lal Chand's scream that he must have been heavily injured, but Shodanonder was helpless. The doctor was checking his pulses by then, holding up his arms like this, the wrist. Shodanonder tried to get up by removing that hand and tried to get up so that he could help Lal Chand, but then the nurse came on the other side of the bed and pushed him down to the bed, and so that the doctor could continue his checking. Next paragraph. পরীক্ষা শেষ হলে ডাক্তারবাবু রোজকার মতো আজও গোমরা মুখ করে গোফের পাশটা চুলকোতে চুলকোতে দরজার দিকে ফিরেছেন। এমন সময় হঠাৎ কি কারণে যেন তিরিং করে লাফিয়ে উঠে মুখ দিয়ে 3-4 রকম বাংলা ইংরেজি মেশানো বিশ্রী শব্দ করলেন। আউচ! So like other days, the doctor, after he finished examining Shodanonder, he had an upset look on his face and was scratching the area around his moustache, and then he turned towards the door of the room to leave, because his examination of Shodanonder was complete for that day. Suddenly, for some unknown reason, he jumped high up and started screaming a few words in English and Bengali like ouch. Next paragraph. তারপর সে এক কাণ্ড, স্টেথোস্কোপ ছিটকে গেল, চশমা পরে ভেঙে গেল, কোট খুলতে গিয়ে বোতাম ছিঁড়ল, টাই খুলতে গিয়ে গলায় ফাঁস লেগে বিষম লাগলো, শেষকালে শার্ট খোলায় গেঞ্জির ফুটো অবধি বেরিয়ে পড়লো। তবু ডাক্তারবাবুর লাফানি আর চেঁচানি থামলো না। আমি অবাক। Then followed a very weird incident. The doctor's stethoscope flew somewhere. His glasses fell and broke. As the doctor tried to open his coat, the buttons of his coat broke. As the doctor tried to open his tie, it got entangled into a knot
and it almost made him choke. As the doctor ultimately managed to remove his shirt, his vest with holes also became visible. But still, his jumps and screams didn't stop. Shodanonder was surprised and watching the doctor, wondering what happened. Next 2 lines, 1 paragraph, 1 line. So this is where we'll read the last part of the story. নার্স বলল, কি হয়েছে স্যার? ডাক্তার লাফাতে লাফাতে বললেন, অ্যান্ট, রেড অ্যান্ট, আস্তিন বে, বাবা, আমি কি আর বুঝতে পারিনি, এখন বোঝো ঠেলা। আস্তিন বেয়ে উঠছে লাল বাহাদুর সিং বন্ধুর হয়ে প্রতিশোধ নিতে। তখন যদি এরা আমায় দেখতো তাহলে আর বলতো না যে সদানন্দ হাসতে জানে না। So this is the last line of the story. Let's understand this part. When the nurse asked the doctor what the matter was, the doctor, in between his jumps, answered that there were ants which had actually climbed up to the arms of his shirt or coat and was biting him all over around on his body, and then he continued screaming and he tried to remove the ant, but it didn't really help much. Shodanonder now understood and expressed in happiness that it served the doctor right. He identified the ant on the doctor's body as Lal Bahadur Singh, who was seeking revenge for the mistreatment of his friend Lalchand Pare. And now the doctor will pay for hitting Lalchand. In the last sentence of this story, Shodanonder says that if anybody saw him at that time, they would never say that Shodanonder didn't laugh often, proving it to us readers that Shodanonder might have been rolling with laughter at that time. This is where we'll end this wonderful story, Shodanonder Khude Jogot. I am sure our friendship and our journey to discover Bengali or Bangla language will continue just like the past year, just like the friendship between Shodanonder and the ants. As I always say at the end, like, share, subscribe, comment. Keep Bangla in your hearts and keep supporting me, keep supporting Bangla language. I'll see you all next week. এইখানেই তাহলে আমরা গল্প শেষ করছি। আর কয়েকটা জিনিস আমি আগে বলিনি, এখন বলে দিই। গল্পের শুরুতে আজকে বলছে ঢং ঢং করে 5টা বাজলো। ঘড়িতে যে পুরোনো দিনের ঘড়িতে যে পেন্ডুলাম হতো, সেই পেন্ডুলামের আওয়াজ ঢং ঢং করে হতো। তো 5 বার ঢং ঢং হওয়া মানে 5টা বাজছে প্রায়। বোঝো ঠেলা মানে এবার যাকে বলা হচ্ছে যে এবার সে ঠেলা বুঝবে, মানে এবার সে মজা টের পাবে, মানে এবার সে নিজের কৃতকর্মের বা খারাপ কাজের শাস্তি পাবে। তো যাই হোক, আজকে আমরা এখানেই শেষ করছি। শেষে যা বলি, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট। আমার সঙ্গে থেকো, বাংলা ভাষাকে সঙ্গে রেখো, বাংলা ভাষাকে সবসময় মনের মধ্যে রেখো, আরও চেনার চেষ্টা করো, ভালোবাসার চেষ্টা করো বাংলা ভাষাকে। আমি জানি আজকে ভিডিওটা একটু লম্বা হবে, আমার কিছু করার নেই, শেষটুকু তো, কিন্তু যা বলি সবসময় আমার সঙ্গে থেকো, আমাকে সাপোর্ট করো। আর আগামী সপ্তাহে দেখা হবে। সবাই ভালো থেকো, টাটা।